সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শুরু করতে যাচ্ছি গুণগত রসায়নের ৩য় নম্বর ক্লাসটি। আজকের ক্লাসে থাকবে রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল এবং এদের সীমাবদ্ধতা। তো প্রথমে শুরু করি রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেল 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে এই রাদারফোর্ড মডেলটা, তার যে পরমাণু মডেল, এটি প্রদান করেন। 1911 সালে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে তিনি এই রাদারফোর্ড মডেলটি প্রকাশ করেন। এখানে তিনি তেজস্ক্রিয় কণিকা হিসেবে কিছু রেডিয়াম পরমাণু নেন। এই রেডিয়াম পরমাণুগুলো হলো অত্যন্ত তেজস্ক্রিয় কণা। তিনি অনেকগুলো রেডিয়াম পরমাণু নেন। এই রেডিয়াম পরমাণুগুলো হলো এই আলফা কণা, মানে হিলিয়ামের যেই 2+ কণাটি আছে, এটি অনবরত বিচ্ছুরণ করতে থাকে। এরপর তিনি একটি জিঙ্ক সালফারের পর্দা নেন এই সাইডে, কারণ জিঙ্ক সালফারের পর্দা থেকে ইলেকট্রন এখানে যদি পড়ে, সেখান থেকে আলো সৃষ্টি হবে, তখন বোঝা যাবে যে এখানে একটা ইলেকট্রন আঘাত করছে। আর তিনি এখানে নেন গোল্ড পরমাণু। গোল্ড পরমাণু, এর যে সোনার পাত্র এখানে আছে গোল্ড পরমাণুর, এর পুরুত্ব হলো 0.0004 সেন্টিমিটার পুরুত্ব ছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সোনার পাতের পুরুত্ব ছিল 0.004। এটি ছিল জিঙ্ক সালফারের পর্দা। এখানে তিনি নিয়েছিলেন রেডিয়াম পরমাণু। এখান থেকে অনবরত আলফা কণা এসে এই পরমাণুতে আঘাত করে ভেদ করে চলে যেত সরাসরি। সরাসরিভাবে ভেদ করে চলে যেত। বেশিরভাগ কণায় সরাসরি ভেদ করে চলে যেত। আর যে কণাটা নিউক্লিয়াসের ধার দিয়ে যাওয়ার চেষ্টা করত, আলফা কণাটা ধনাত্মক কণা, তো এই কণাটা বিকর্ষিত হয়ে বেঁকে যেত। নিউক্লিয়াসের ধার দিয়ে যে কণাটা যাওয়ার চেষ্টা করতো সেটা বেঁকে যেত। আর প্রায় 20,000-এ একটা কণিকা ফেরত আসতো। প্রায় 20,000 কণিকার মধ্যে একটা কণিকা ফেরত আসতো। এখান থেকে বিজ্ঞানী তার মডেলটা প্রদান করেন। তিনি দেখেন যে বেশিরভাগ আলফা কণা যেহেতু সরাসরি পরমাণু ভেদ করে চলে যায়, সুতরাং পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। আর যেহেতু আলফা কণা একটি ধনাত্মক চার্জযুক্ত কণা এবং কেন্দ্র এই ধনাত্মক চার্জযুক্ত কণাকে বিকর্ষণ করে, আর আমরা জানি যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, সুতরাং এর কেন্দ্রে যেটা আছে এটা অবশ্যই ধনাত্মক। এবং 20,000 কণিকার মধ্যে যেহেতু একটা কণিকা মাঝখানে ধাক্কা খেয়ে সরাসরি ফেরত আসে, তার মানে নিশ্চয়ই কেন্দ্রে যেটা আছে সেটা ভারী। তিনি এই ধারণাগুলো থেকে পরবর্তীতে তার মডেলটি প্রকাশ করেন। আমরা এখন দেখব রাদারফোর্ড পরমাণু মডেলের যে স্বীকার্যগুলো ছিল সেগুলা। রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য। রাদারফোর্ড পরমাণু মডেলে
আমরা দেখেছি বেশিরভাগ আলফা কণা সরাসরি পরমাণু ভেদ করে বাম পাশ থেকে ডান পাশে চলে গেছে জিঙ্ক সালফেট পর্দায়। সুতরাং পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। আরেকটি স্বীকার্য হলো পরমাণু চার্জ নিরপেক্ষ বা তড়িৎ নিরপেক্ষ, কারণ পরমাণুর এই যে কেন্দ্রে যতগুলা ধনাত্মক চার্জ থাকবে বাইরে ঠিক ততগুলাই ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকবে। এই কারণে পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ। তিনি তার এই মডেলটিকে সৌরজগতের সাথে তুলনা করেন এবং তার আগে তিনি নিউক্লিয়াস সম্পর্কে একটা ধারণা দেন যে পরমাণুর পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে সমস্ত ভর ও ধনাত্মক চার্জ কেন্দ্রীভূত থাকে। এই পরমাণু যে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এখানে সমস্ত ভর এবং ধনাত্মক চার্জ কেন্দ্রীভূত থাকে। তার মডেল থেকে প্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা পাওয়া যায়। এরপর তিনি তার মডেলটিকে সৌরজগতের সাথে তুলনা করেন। এই কারণে তার মডেলটিকে বলা হয় সৌর মডেল। তিনি তার মডেলটিকে সৌরজগতের সাথে তুলনা করেন। সৌরজগতে কি হয় যে একটা সূর্য আছে, এর চারদিকে বিভিন্ন গ্রহগুলা বিভিন্ন কক্ষপথে ঘুরছে, বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করছে। তো বিজ্ঞানী রাদারফোর্ডও বলেন যে এই নিউক্লিয়াসের বাইরে যেরকম সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘোরে, তেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো চারদিকে ঘুরতে থাকে। এই চারদিকে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, অনবরত ঘুরতে থাকে। এই কয়টা হলো বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু মডেলের ধারণা। এরপরে যে মডেলটি সম্পর্কে জানবো সেটি হলো বিজ্ঞানী নিলস বোর। বিজ্ঞানী নিলস বোর 1911 সালে আরেকটি পরমাণু মডেল দেন। এই মডেলটি রাদারফোর্ড মডেল থেকে বেশি গ্রহণযোগ্য, কারণ ওই মডেলটা পরে এসেছে এবং বিজ্ঞানী যে নিলস বোর তিনি রাদারফোর্ডের ল্যাব সহকারী ছিলেন। রাদারফোর্ডের ল্যাব সহকারী ছিলেন বিজ্ঞানী নিলস বোর। তিনি তখন রাদারফোর্ড মডেলেরই কিছু ত্রুটি সংশোধন করে নতুন মডেল দেন, বোর মডেল যেটা বলি। তিনি ঠিক তার 2 বছর পরে মানে 1913 সালেই তার নতুন মডেলটা প্রকাশ করেন। এই মডেলটা বলা হয় যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো আছে এগুলা যে কোনো কক্ষপথে ঘোরে না, কিছু নির্দিষ্ট এবং অনুমোদিত কক্ষপথেই পরিভ্রমণ করে, যেগুলা অরবিট, কক্ষপথ বা শক্তিস্তর নামে পরিচিত। এগুলা তিনি এগুলো বলেন বৃত্তাকার অথবা উপবৃত্তাকার। অর্থাৎ আমরা এই বোর পরমাণু মডেল থেকে অরবিটাল সম্পর্কে ধারণা পাই। তাহলে এখানে 1 নম্বর স্বীকার্য কি? কক্ষপথ থাকে।
এক নম্বর স্বীকার্য হলো ইলেকট্রন ঘূর্ণনের জন্য কক্ষপথ আছে, এই ইলেকট্রনটা যে কোনো দিকে পরিবহন করতে পারে না। কক্ষপথ আছে, এই কক্ষপথটা বৃত্তাকার বা উপবৃত্তাকার, বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলা নিউক্লিয়াসকে পরিভ্রমণ করে। তার 2 নম্বর স্বীকার্য হলো পরমাণুর কৌণিক ভরবেগ আছে। 2 নম্বর স্বীকার্য হলো কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ mvr is equal to nh divided 2 pi, nh divided 2 pi। কৌণিক ভরবেগ সম্পর্কিত তিনি যে তথ্যটা দিয়েছেন, কৌণিক ভরবেগ mvr is equal to nh divided 2 pi, অর্থাৎ এই mvrটা মানে পরমাণুর কৌণিক বেগ হলো h/2 pi এর সমানুপাতিক। h/2 pi এর সমানুপাতিক, এই চিহ্নটা হলো সমানুপাতিক। এই সমানুপাতিক চিহ্ন উঠে গেলে এখানে একটা ধ্রুবক n বসে। এরপর কৌণিক ভরবেগ দেন, এরপর তিনি শক্তির কোয়ান্টাইজেশন সম্পর্কে বলেন, অর্থাৎ পরমাণু যখন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যাবে তখন এটি শক্তি গ্রহণ করে অথবা বিকিরণ করে। মনে করো এইটা একটা পরমাণু, এর বাইরে হলো প্রথম কক্ষপথ, তারপরে দ্বিতীয় কক্ষপথ। তো যখন যদি উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে একটা ইলেকট্রন আসে তখন এটা শক্তি বিকিরণ করবে, শক্তি বিকিরণ করবে। প্রতিটা কক্ষপথের শক্তির মান নির্দিষ্ট, প্রতিটা কক্ষপথের শক্তির মান নির্দিষ্ট থাকে, E1 বা E2 এরকম শক্তির মান নির্দিষ্ট থাকে। যখন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যায় তখন সেটা ওই কক্ষপথের সমান শক্তি অর্জন করে। এর জন্য সে শক্তি গ্রহণ করতে পারে অথবা শক্তি বিকিরণ করে সে পরবর্তী কক্ষপথে যাবে একটা ইলেকট্রন। এই তিনটা ছিল বিকিরণ বোর পরমাণু মডেলের স্বীকার্য। আর এই যে শক্তিটা বিকিরণ করবে এটা আমরা বর্ণালী হিসেবে দেখতে পাবো, বর্ণালী হিসেবে দেখতে পাবো। তো বিজ্ঞানী বোর মডেলটা ছিল রাদারফোর্ডের থেকে বেশি গ্রহণযোগ্য, কারণ এখানে কক্ষপথ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, কৌণিক ভরবেগ এবং শক্তির যে কোয়ান্টাইজেশনের ধারণা, এখান থেকে বর্ণালী নির্ণয় করা যায়। এই ধারণাটা আমরা বোর মডেলে পাই, অর্থাৎ যদি তুলনা করি তাহলে বোর মডেলটা বেশি গ্রহণযোগ্য। এবার দুইটা মডেলের সীমাবদ্ধতা দেখব, দুইটা মডেলেরই কিছু সীমাবদ্ধতা আছে। বোর মডেলের সীমাবদ্ধতা, বিজ্ঞানী নিলস বোর যে মডেলটা দেন এই মডেলে অনেক সীমাবদ্ধতা আছে। এই মডেলে অনেক সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতাগুলা আলোচনা করব আমরা এখন। এই সীমাবদ্ধতাগুলোর মধ্যে প্রথমে যে সীমাবদ্ধতা আছে সেটা হলো, তিনি যে মডেলটি দিয়েছিলেন সেটি মূলত এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর, এখানে বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হলে তার বর্ণালী বিজ্ঞানী বোর মডেল ব্যাখ্যা করতে পারে না।
পারে না। এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হতে পারে হাইড্রোজেন, হতে পারে লিথিয়াম 2+, বা হতে পারে হিলিয়াম 1+। এদের ইলেকট্রন সংখ্যা একটা করে। তো এই যে মডেলগুলো আছে, এই যে পরমাণুগুলো আছে, এগুলোর বর্ণালী বিজ্ঞানী বোরের মডেল ব্যাখ্যা করতে পারে। কিন্তু বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, যেমন মনে করি ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলোর বর্ণালী বিজ্ঞানী নিলস বোরের মডেল ব্যাখ্যা করতে পারে না। এই যে মডেলটা তিনি দেন, এটা হলো দ্বিমাত্রিক। তার মডেলটা ছিল দ্বিমাত্রিক। এটা ত্রিমাত্রিক গঠন ব্যাখ্যা করতে পারে না। ব্যাখ্যা করতে পারে না। তিনি কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দিয়েছিলেন, কিন্তু কোনো পরমাণুর একই সাথে, বিশেষ করে অত্যন্ত ক্ষুদ্র যে ইলেকট্রনগুলো আছে, অত্যন্ত ক্ষুদ্র কণা, একই সাথে ভরবেগ এবং অবস্থান নির্ণয় করা যায় না। ক্ষুদ্র কণা মানে ইলেকট্রন যেমন ক্ষুদ্র কণা, তার একই সাথে অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা যায় না। এটা হলো হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, হলো এটা যে একই সাথে একটা পরমাণুর অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা যায় না। এই হাইজেনবার্গের অনিশ্চয়তার যে সমীকরণটা আছে, এটা কয়েকবার পরীক্ষায় আসে। নিচের কোনটি হাইজেনবার্গের অনিশ্চয়তার সমীকরণ? এইটা হলো হাইজেনবার্গের অনিশ্চয়তার সমীকরণ। এটা তোমাদের মনে রাখতে হবে না, তবে চিনে রাখতে হবে। এটা পরীক্ষায় এমসিকিউতে আসে, এবং এখানে যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলো বলছিলাম, এগুলো আসে। একই সাথে অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা যায় না। এরপর আসে হলো যে বর্ণালীর কথা বলছেন। তিনি বলছেন যে যখন এক কক্ষপথ থেকে ইলেকট্রন অপর কক্ষপথে যায়, তখন আমরা একটি বর্ণালী পাই। কিন্তু এই বর্ণালীটা মূলত অনেক অনেক সূক্ষ্ম বর্ণালীর সমষ্টি। এটা বর্ণালী বীক্ষণ যন্ত্র দ্বারা দেখলে ব্যাখ্যা করা যায়। আবার এইটা হলো জিমেন প্রভাব, স্টার্ক প্রভাব দ্বারা প্রভাবিত করা যায়। অর্থাৎ জিমেন প্রভাব, জিমেন প্রভাব হলো চৌম্বক ক্ষেত্রের প্রভাব। স্টার্ক প্রভাব, স্টার্ক প্রভাবটা হলো তড়িৎ ক্ষেত্রের প্রভাব। এগুলোর প্রভাবে পরমাণুর যে বর্ণালী আছে, এই বর্ণালীতে জিমের প্রভাব এবং স্টার্ক প্রভাবে যে বর্ণালীটা পাবো, এই রেখাটা অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণালীতে ভাগ হয়ে যায়। মানে যে আলোটা পাবো,
বর্ণালীটা অনেক সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভাগ হয়ে যায়। বিজ্ঞানী নিলস বোর এইটা সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি। এটা ছিল বোর মডেলের সীমাবদ্ধতা। এরপর জানবো হলো রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা। রাদারফোর্ড মডেলটা প্রথমে এসেছে, এটার সীমাবদ্ধতাটা অনেক বেশি। রাদারফোর্ড মডেলের যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই হলো বিজ্ঞানী রাদারফোর্ড যে তার মডেলটিকে সৌরজগতের সঙ্গে তুলনা করেছেন। সৌরজগতের গ্রহগুলো হলো চার্জ নিরপেক্ষ এবং ইলেকট্রন এবং প্রোটনের চার্জ আছে, কাজে চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা করা ঠিক নয়। ইলেকট্রন প্রোটন চার্জ বিশিষ্ট আর মহাকাশ বিশ্বে যে গ্রহগুলো আছে এই গ্রহসমূহ চার্জ নিরপেক্ষ, কাজেই চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা করা সঠিক নয়। গ্রহগুলো ছিল চার্জ নিরপেক্ষ এবং ইলেকট্রন প্রোটনের চার্জ আছে। আরো সীমাবদ্ধতা হলো এখানে আমরা কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা পাই না। বিজ্ঞানী বোর যে বর্ণালী সম্পর্কে ধারণা দিয়েছেন, এই কক্ষপথে আমরা বর্ণালী সম্পর্কেও কোনো ধারণা পাই না। কৌণিক ভরবেগ সম্পর্কেও আমরা ধারণা পাই না। এগুলো ছিল বিজ্ঞানী রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা এবং ম্যাক্সওয়েল তত্ত্ব অনুসারেও রাদারফোর্ড মডেলটা ঠিক নয়। ম্যাক্সওয়েল তত্ত্ব, ম্যাক্সওয়েল তত্ত্ব অনুসারে একটা চার্জযুক্ত কণা মানে ইলেকট্রন যদি এই নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে থাকে তাহলে এটা অনবরত শক্তি হারাবে। শক্তি হারাতে হারাতে একসময় এই নিউক্লিয়াসে পতিত হবে। একটা জিনিস যখন ঘুরবে তখন যে শক্তি হারাবে, হারাতে হারাতে একসময় ইলেকট্রনটা নিউক্লিয়াসে পতিত হবে, অর্থাৎ পরমাণু অস্থায়ী। বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলছেন পরমাণু অস্থায়ী, কিন্তু রাদারফোর্ড মডেল দ্বারা দেখতে পাচ্ছি যে পরমাণুটা স্থায়ী। অর্থাৎ ম্যাক্সওয়েল তত্ত্ব অনুসারে
এই মডেলটা ভুল। ম্যাক্সওয়েল তত্ত্ব অনুসারে এই মডেলটা ভুল প্রমাণিত। এই কয়টা ছিল রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা। এগুলো পরীক্ষায় খুব আসে, গুণগত রসায়ন থেকে। এইচএসসি পরীক্ষায় 3টা সিকিউ থাকে, 3টা সিকিউ এর মধ্যে পরমাণু মডেলগুলো থেকে একটা থাকে। এরপর আমরা আলোচনা করব এই 2টা পরমাণু মডেলের মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য, অর্থাৎ 2টা মডেলের মধ্যে তুলনা করব। এই তুলনাটা পরীক্ষায় খ নম্বরে কয়েকবার আসছে, খতে আসতে পারে। এই 2টা মডেলের তুলনা আসতে পারে, 2টা মডেলের পার্থক্য আসতে পারে, অথবা আসতে পারে কোনটি বেশি গ্রহণযোগ্য। তখন আমরা এভাবে উত্তরটা করব। রাদারফোর্ড এক পাশে রাখি, বোরকে আরেক পাশে রাখি। রাদারফোর্ড থেকে কি সম্পর্কে ধারণা পাই? নিউক্লিয়াস। আর এখানে ধারণা পাই কক্ষপথ সম্পর্কে। কক্ষপথ সম্পর্কে ধারণা পাই। এখানে তিনি যে মডেলটা দিছিলেন এটা হলো সৌরজগতের সাথে তুলনা করে দিছেন। এখানে বর্ণালী সম্পর্কে ধারণা পাই। বর্ণালী সম্পর্কে ধারণা পাই না। বর্ণালী, কৌণিক ভরবেগ সম্পর্কেও কোনো ধারণা পাই না। এখানে কৌণিক ভরবেগ সম্পর্কে আমরা ধারণা পাই। বর্ণালী সম্পর্কে ধারণা পাই, কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা পাই। শক্তির কোয়ান্টাইজেশনের যে বিষয়টা, এটা এখানে ধারণা পাই। শক্তির কোয়ান্টাইজেশন ব্যাখ্যা করে। অর্থাৎ এই যে প্রতিটা কক্ষপথের যে নির্দিষ্ট শক্তি থাকে, এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে গেলে শক্তি শোষণ বা বিকিরণ করে, এটা বিজ্ঞানী বোর ব্যাখ্যা করতে পারে, কিন্তু এখানে শক্তির কোয়ান্টাইজেশন ব্যাখ্যা করেনি। এই কয়টা ছিল 2টার মধ্যে তুলনা করলে আমরা দেখব বোর পরমাণু মডেলটা অধিক গ্রহণযোগ্য, কারণ এখানে কক্ষপথ সম্পর্কে ধারণা পাই, বর্ণালী, কৌণিক ভরবেগ, শক্তির কোয়ান্টাইজেশন ব্যাখ্যা করে। এখানে যেই কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা এখানে পাই না। অর্থাৎ বোর মডেলটা বেশি গ্রহণযোগ্য।
ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।